নমস্কার, আমি ডক্টর সুমিত পারই, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান বিভাগের একজন সহকারী অধ্যাপক। আজকের এই ভিডিও লেকচারে সকল শিক্ষার্থী বন্ধুদেরকে আমি স্বাগত জানাই। এই ভিডিও লেকচারটি এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রজেক্টের একটি অংশ, যা গুজরাট সরকারের আর্থিক সহায়তায় IITE অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন গান্ধীনগর দ্বারা পরিচালিত। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হল কনস্ট্রাকটিভিস্ট থিওরিজ অফ লার্নিং অর্থাৎ শিখনের নির্মিতিবাদ তত্ত্ব। কনস্ট্রাকটিভিস্ট থিওরিজ অফ লার্নিং বা শিখনের নির্মিতিবাদ তত্ত্ব। শিখনের এই তত্ত্বগুলি যেগুলিকে আমরা কনস্ট্রাকটিভিস্ট থিওরিজ হিসেবে বলছি, সেগুলি আলোচনা করার আগে আমাদেরকে জেনে নিতে হবে কনস্ট্রাকটিভিস্ট এর মানেটা কি। কনস্ট্রাকটিভিস্ট এই কথাটি কনস্ট্রাকশন বা কনস্ট্রাক্টের সঙ্গে অনেকটা মেলে, এবং কোনো কিছু কনস্ট্রাক্ট করা মানেটা কি? কোনো কিছু কনস্ট্রাক্ট করার মানে হলো গঠন করা, তৈরি করা, কোনো পরিকাঠামোকে তৈরি করা। তাই শিক্ষাক্ষেত্রে যখন আমরা এই কনস্ট্রাক্ট বা কনস্ট্রাকশন বা কনস্ট্রাকশনিস্ট বা কনস্ট্রাকশনিজম বা কনস্ট্রাকটিভিস্ট থিওরিজ যখন আমরা আলোচনা করছি, তখন আমাদের এটাই বুঝতে হবে যে এর মানে হলো যে কোনো কিছু তৈরি করা বা জ্ঞান তৈরি করা। অর্থাৎ এই তত্ত্ব অনুযায়ী আমরা এটাই মনে করি বা এটাই বলা হয় যে শিশু বা শিক্ষার্থী তারা নিজেদের জ্ঞান নিজেরাই সক্রিয়ভাবে তৈরি করে। আমরা যদি আগের কয়েকটি থিওরি, যেরকম বিহেভিয়ারাল ভিউজ অফ লার্নিংয়ে আমরা দেখেছিলাম, সেই থিওরির সঙ্গে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা দেখতে পারবো যে আগের যে থিওরিগুলো ছিল সেগুলি যান্ত্রিকভাবে হতো, অর্থাৎ উদ্দীপক এবং প্রতিক্রিয়া এইগুলোর মাধ্যমেই সম্পাদিত হতো। কিন্তু কনস্ট্রাকটিভিস্ট থিওরিতে বলা হচ্ছে শিশু সক্রিয়ভাবে জ্ঞান নির্মাণ করে। আরেকটি পার্থক্য আমরা দেখতে পাই যে বিহেভিয়ারাল ভিউজ বা কগনিটিভ ভিউজে সে যাই হোক না কেন, সেই ধরনের থিওরিতে ফিলোসফিক্যাল মেইন প্রিন্সিপাল যেটা ছিল সেটা হলো যে রিয়েলিটি ইজ অবজেক্টিভ, দ্য ওয়ার্ল্ড ইজ রিয়েল। অর্থাৎ জগৎটা হলো সেখানে মনে করা হতো যে জ্ঞান বাহ্যিক জগতে রয়েছে, এবং সেই জ্ঞানটিকে শিখনের দ্বারা, প্রশিক্ষণের দ্বারা বা শিক্ষকের দ্বারা সেই জ্ঞানটিকে শিশুর মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া। সেটা বিহেভিয়ারাল থিওরিতেও আমরা দেখেছি এই জিনিসটা, এবং কগনিটিভ থিওরিতেও আমরা এই জিনিসটা দেখেছি যে সেখানে মনে করা হয় রিয়েলিটি ইজ অবজেক্টিভ। কিন্তু কনস্ট্রাকটিভিস্ট থিওরিতে যেই বিষয়টি আমরা দেখি সেটা হলো যে এই থিওরিতে বলা হচ্ছে রিয়েলিটি ইজ সাবজেক্টিভ। অর্থাৎ শিক্ষার্থী তার দৈনন্দিন জীবনে যে সমস্ত অভিজ্ঞতা অর্জন করে সেইগুলোকে সে সক্রিয়ভাবে ব্যাখ্যা করে, এবং ব্যাখ্যা করার পর তার একটি মানে বা অর্থ সে নিজেই খুঁজে বার করে। অর্থাৎ তার জ্ঞান সে নিজেই তৈরি করছে। এটা ব্যক্তির উপরেই ডিপেন্ড করছে তার জ্ঞান নির্মাণের এই প্রক্রিয়াটা বা এই ব্যাপারটা। আমরা সাধারণত দু ধরনের কনস্ট্রাকটিভিস্ট থিওরিজ আমরা আলোচনা করে থাকি।
একটি হলো সাইকোলজিক্যাল কনস্ট্রাকটিভিস্ট থিওরিজ এবং আরেকটি হলো সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট থিওরিজ। সাইকোলজিক্যাল কনস্ট্রাকটিভিস্ট থিওরিজে আমরা এটাই বলি যে শিশু একা একা বিভিন্ন ইনফরমেশনের সাহায্যে, বিভিন্ন সোর্সেসের সাহায্যে সে তথ্য প্রক্রিয়া করে নিজের জ্ঞান নিজে নির্মাণ করে। আর সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট থিওরিতে এটাই বলা হচ্ছে যে শিশু সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে, অন্যের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তার নিজের জ্ঞান নিজে তৈরি করে। অর্থাৎ কনস্ট্রাকটিভিস্ট থিওরিতে বা এই অভিমত অনুযায়ী দুটো শর্ত থাকবেই। প্রথমত যে শিশু বা শিক্ষার্থী সে নিজে সক্রিয় হয়ে নিজের জ্ঞান সে তৈরি করবে, এবং দ্বিতীয়ত সে যেন কারোর সঙ্গে ইন্টারাক্ট করে। সেই কারণেই আমরা শিক্ষাক্ষেত্রে দেখতে পাই বা এখন আমরা আলোচনা করি এই কনস্ট্রাকটিভিস্ট প্রিন্সিপালকেই যদি আমরা শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করি তাহলে আমরা দেখব যে কোনো শিক্ষার্থী কিন্তু খালি হাতে ক্লাসরুমে আসে না। তারা কিন্তু যখন ক্লাসরুমে আসে তখন কিন্তু নিজেদের কিছু পোটেনশিয়াল বা কিছু ক্ষমতা বা কিছু পূর্ব সঞ্চিত জ্ঞান সেইগুলোকে নিয়েই কিন্তু ক্লাসরুমে আসে। এবং আমরা যারা শিক্ষক, যারা মনে করি যে শিক্ষার্থীরা কিছু জানে না, তাদের মধ্যে কোনো ক্ষমতা নেই, তাহলে কিন্তু আমরা খুব ভুল করছি। এই কথা বলার সময় আমার একজনের কথা ভীষণভাবে মনে পড়ছে, সেটি হলো একজন ব্রাজিলিয়ান ফিলসফার পাওলো ফ্রেইরে। তিনি তৎকালীন ব্রাজিলিয়ান এডুকেশনকে বা এডুকেশন সিস্টেমকে একটি ব্যাংকিং এডুকেশন সিস্টেমের সঙ্গে তিনি তুলনা করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে তখনকার পড়াশোনাটা এরকম ছিল যে শিক্ষক তার কাছে, তিনি একটি ব্যাংক অ্যাকাউন্টের মতন এবং তার কাছে প্রচুর টাকা আছে তার অ্যাকাউন্টে, এবং শিক্ষার্থীরা তারা হচ্ছে এমন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট যে তাদের কাছে কোনো টাকা নেই এবং শিক্ষক তার ব্যাংক থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করছে। মানে তখনকার এডুকেশনটা এরকমই ছিল যে মনে করা হতো শিক্ষার্থীরা কিছুই জানে না, তারা খালি কলসির মতন, ফাঁকা কলসি, এবং টিচার সেই কলসিতে জল ভরে দিচ্ছে এবং সেটা নিয়ে শিক্ষার্থীরা বাড়ি চলে যাচ্ছে। এই বিষয়টা বা এই ব্যাংকিং সিস্টেম এই একটা এই বিষয়টাকে বা তৎকালীন শিক্ষা ব্যবস্থাকে এই ব্যাংকিং সিস্টেম তৎকালীন এই ব্যাংকিং সিস্টেম অফ এডুকেশনকে তিনি ভীষণভাবে সমালোচনা করেছিলেন এবং তিনি বলেছিলেন যে শিক্ষা কিন্তু ওরকম নয়, শিক্ষা হলো টু ওয়ে প্রসেস। অর্থাৎ একটি পাত্রে শিক্ষার্থীও জল ঢালবে, শিক্ষকও জল ঢালবে। অর্থাৎ জ্ঞান এটা আলোচনার মাধ্যমে হবে। শিক্ষার্থী তারা কিন্তু খালি হাতে আসে না, তারা পূর্ব সঞ্চিত জ্ঞান নিয়ে আসে, তারা কিছু ক্ষমতা নিয়ে আসে, এবং শিক্ষক বা টিচার তিনিও কিছু দেবেন, তিনিও কিছু শিক্ষা দেবেন এবং তিনিও কিছু অভিমত রাখবেন, এবং এই শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে ডায়লগ হবে তারই মাধ্যমে শিক্ষা সম্পন্ন হবে। তাই কনস্ট্রাকটিভিস্ট থিওরিটিক্যাল যে সমস্ত প্রিন্সিপালসগুলো রয়েছে সেইগুলো শিক্ষাক্ষেত্রে কিন্তু ভীষণভাবে প্রাসঙ্গিক। তাই এই আলোচনার মাধ্যমে আজকের আলোচনায় আমরা কয়েকটি বিষয় বা কয়েকটি কনস্ট্রাকটিভিস্ট থিওরিজ আমরা আলোচনা করে নিই।
সেগুলি হলো পিয়াজের শিখন তত্ত্ব, তারপরে আমরা দেখে নেব ভাইগটস্কির শিখন তত্ত্ব বা সোশিও কালচারাল পার্সপেক্টিভ, ব্রুনারের শিখন তত্ত্ব, ব্রুনারের শিখন তত্ত্ব বা ডিসকভারি লার্নিং, এবং এরপরে আমরা কানেকটিভিজম বলে আরেকটি, যেটি এরপরে আমরা কানেকটিভিজম নিয়ে অল্প সংক্ষেপে আলোচনা করব, যেটি কনস্ট্রাকটিভিজমের মধ্যে হয়তো পড়ে না। এরপরে কনস্ট্রাকটিভিজম নিয়ে আমরা একটু আলোচনা করব। এরপরে আমরা কনস্ট্রাকটিভিজম, যেটি কিনা একদমই আলাদা একটি স্কুল অফ সাইকোলজি, এরপরে আমরা কানেকটিভিজম, যেটি একদমই আলাদা একটি শাখা শিখনের তত্ত্বের, সেইটা নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই পিয়াজের শিখন তত্ত্ব। অ্যাকর্ডিং টু পিয়াজে, কোনো ব্যক্তির শিখন 4টি বিষয়ের মাধ্যমে হয়ে থাকে। এগুলি হলো ইকুইলিব্রিয়াম বা স্থিতিশীল পরিস্থিতি, তারপরে ডিসইকুইলিব্রিয়াম বা ভারসাম্যহীনতা, তারপরে অ্যাসিমিলেশন আত্মীকরণ, এবং শেষে অ্যাকোমোডেশন বা সহযোজন। এই 4টে প্রক্রিয়ার মাধ্যমে একজন শিশু সে তার জ্ঞান নির্মাণ করতে থাকে। যখনই পরিবেশে নতুন কোনো কিছু সে দেখে বা নতুন কোনো কিছুর সঙ্গে সে সাক্ষাৎ করে, তখনই তার মধ্যে একটা ডিসইকুইলিব্রিয়াম বা ভারসাম্যহীনতা সৃষ্টি হয়। ধরা যাক একটি শিশু, সে কোনোদিন বিড়াল দেখেনি, জীবনে প্রথমবার একটি বিড়ালকে দেখে সে কিন্তু একটু ভারসাম্যহীনতা বোধ করবে, সে কিন্তু ডিসইকুইলিব্রিয়ামের মধ্যে পড়ে যাবে, কারণ সে বুঝতে পারছে না যে এই জিনিসটা কী বা এই প্রাণীটা কী। তারপরে সে অ্যাসিমিলেশন বা অ্যাকোমোডেশন করার চেষ্টা করবে। অ্যাসিমিলেশন মানে হলো আত্মীকরণ, অর্থাৎ প্রাণীটিকে বিকৃত করে বোঝার চেষ্টা করবে যেটা কী, তার পূর্বজ্ঞানের আধারে। অর্থাৎ সে যদি আগে সবসময়, অর্থাৎ সে যদি আগে কুকুর দেখে থাকতো বা কুকুরের বাচ্চা সম্পর্কে সে জানে, তাহলে সে বিড়ালটিকে দেখে কিন্তু কুকুরের বাচ্চাই বলবে। অর্থাৎ বাহ্যিক যে প্রাণীটা রয়েছে তাকে বিকৃত করে সে বোঝার চেষ্টা করছে, এটাকে আমরা বলি অ্যাসিমিলেশন। এবং অ্যাকোমোডেশন মানে হলো যে ভিতরের যে স্কিমাগুলো রয়েছে বা যে জ্ঞান রয়েছে শিশুর মধ্যে ভিতরে, সেই জ্ঞানের পরিবর্তন করে সে কিন্তু বাইরের নতুন কোনো একটা জিনিসকে সে বোঝার চেষ্টা করবে, এটাকে আমরা বলে থাকি অ্যাকোমোডেশন। অর্থাৎ বাড়ির বড়রা হয়তো কেউ হয়তো তাকে বলল যে না, এটা কুকুরের বাচ্চা নয়, এটা বিড়াল, এটা নতুন একটি প্রাণী, এটা দেখতে এরকম হয়, তখন তার মধ্যে জ্ঞানের মধ্যে একটা পরিবর্তন ঘটবে, এটাকেই আমরা বলছি অ্যাকোমোডেশন। এবং এর ফলে সে কিন্তু একটি স্থিতিশীল পরিস্থিতিতে আসবে বা তার মধ্যে ইকুইলিব্রিয়াম হবে। এই যে জার্নি ফ্রম ডিসইকুইলিব্রিয়াম টু ইকুইলিব্রিয়াম, এই জার্নিটাকেই কিন্তু পিয়াজে বলছে লার্নিং। অর্থাৎ আমি কোনো কিছু একটা জানতাম না, আমি অ্যাকোমোডেশন, অ্যাসিমিলেশন এই বিভিন্ন করে সক্রিয়ভাবে আমি সেই জিনিসটা সম্পর্কে আজকে আমি জানতে পারলাম। এই যে প্রক্রিয়া, জানার প্রক্রিয়া, এটা কিন্তু কনস্ট্রাকটিভিস্ট থিওরির মধ্যেই কিন্তু পড়ে বা কনস্ট্রাকটিভিস্ট নীতির মধ্যেই কিন্তু পড়ে, এবং এটাকেই কিন্তু পিয়াজে লার্নিং বলতে বুঝিয়েছিলেন। যেটা এক্ষুনি বলছিলাম যে বৌদ্ধিক ভারসাম্যহীনতা থেকেই স্থিতিশীল পরিস্থিতিতে আসার যে ভ্রমণ,
সেটাকেই পিয়াজে শিখন বা নতুন জ্ঞানের নির্মাণ বলছেন। আমরা যদি ভালো করে লক্ষ্য করি, এখানে দেখতে পাবো যে শিশুর জ্ঞান শিশু নিজেই নির্মাণ করছে। এবং আমরা ভালো করে দেখতে পেলাম যে সত্যি যে যখন একটি শিশু সে জানার চেষ্টা করছে যে ওটা কী ধরনের প্রাণী, তখন কিন্তু সে সক্রিয় হয়ে নিজের জ্ঞান সে তৈরি করার চেষ্টা করছে। এখানে কিন্তু স্টিমুলাস, রেসপন্স এইগুলোর মাধ্যমে কিন্তু সে শিখছে না যান্ত্রিকভাবে, সে কিন্তু সক্রিয়ভাবে নিজের জ্ঞান নির্মাণ করার চেষ্টা করছে। শিশু নিজে বিভিন্ন বিষয় সম্পর্কে স্কিমার গঠন করে সক্রিয়ভাবে শিখনের প্রক্রিয়াটি সম্পন্ন করে। স্কিমা মানে কোনো কাজ করার বা বাহ্যিক কোনো ব্যক্তির বা বস্তুর আভ্যন্তরীণ একটি মানসিক পরিকাঠামো। অর্থাৎ প্রত্যেকটি কাজ যেটা আমরা করি বা প্রত্যেকটি বস্তু, বিষয় বা ব্যক্তির যাদের আমরা চিনি বা জানি, প্রত্যেকটির জন্য আমাদের নির্দিষ্ট মানসিক পরিকাঠামো রয়েছে। অর্থাৎ শিশু যখন তার জ্ঞান নির্মাণ করছে, তখন সে কি করছে না, সে বিভিন্ন নতুন নতুন স্কিমা তৈরি করছে। অর্থাৎ মানসিক পরিকাঠামো সে তৈরি করছে। এবং প্রত্যেকটি কাজ সে করছে তার জন্য কিন্তু আলাদা আলাদা স্কিমা রয়েছে। প্রত্যেকটি বস্তু যেগুলো সম্পর্কে সে অবগত, প্রত্যেকটি সম্পর্কে কিন্তু একটি করে মানসিক পরিকাঠামো রয়েছে। এবং প্রত্যেকটি ব্যক্তি যাকে সে চেনে, সবার জন্যই কিন্তু একটা আলাদা আলাদা কিন্তু স্কিমা বা মানসিক পরিকাঠামো ব্যক্তির বা শিশুর মধ্যে কিন্তু রয়েছে। শিশুটির মধ্যে বিড়ালের মানসিক পরিকাঠামো ছিল না বলেই বিড়ালকে দেখে সে চিনতে পারেনি। পরবর্তীকালে অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশনের মাধ্যমে বিড়াল সম্পর্কে নতুন একটি মানসিক পরিকাঠামো তৈরি করলো। সত্যি তো, যখন শিশুটি বিড়ালকে দেখে চিনতে পারেনি, তার মানেটা কি? তার মানে বিড়াল সম্পর্কিত স্কিমা তার মধ্যে এখনও জন্মায়নি। এবং পরবর্তীকালে অ্যাকোমোডেশন, অ্যাসিমিলেশন এইগুলোর মাধ্যমে সে কিন্তু বিড়াল সম্পর্কে একটি নতুন স্কিমা বা মানসিক পরিকাঠামো সে কিন্তু তৈরি করলো। এইভাবেই কিন্তু নতুন নতুন স্কিমা তৈরি করেই কিন্তু শিক্ষার্থী জ্ঞান নির্মাণ করে। এইভাবে পিয়াজে শিশুর বড় হওয়ার সঙ্গে সঙ্গে সে কীরকমভাবে শিখছে এবং সেক্ষেত্রে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে তার বর্ণনা তিনি দিয়েছিলেন এবং সেগুলিকে তিনি বিভিন্ন স্তরে ভাগ করেছিলেন। অর্থাৎ শিশু ছোটোবেলা থেকে বড় হওয়া অবধি কীভাবে বিভিন্ন স্কিমাগুলো তৈরি করছে, কীভাবে বিভিন্ন মানসিক প্রক্রিয়াগুলো করছে, সেইগুলোর একটি বিস্তারিত বর্ণনা তিনি দিয়েছিলেন। এবং তিনি এই জীবনের এই স্তরটিকে এবং তিনি এই জীবনের এই কালটিকে তিনি 4টে স্তরে তিনি বিভক্ত করেছিলেন। সেগুলি হলো, প্রথমত সেন্সরি মোটর স্টেজ বা সংবেদন চালকমূলক স্তর, 0 থেকে 1.5 বছর অথবা 2 বছর। তারপরে প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয়তার স্তর, 2 বছর থেকে 7 বছর। তারপরে কংক্রিট অপারেশনাল স্টেজ বা মূর্ত সক্রিয়তার স্তর, 7 বছর থেকে 11 বছর। তারপরে ফর্মাল অপারেশনাল স্টেজ বা যৌক্তিক সক্রিয়তার স্তর, 11 বছর থেকে 18 বছর। প্রথমে আমরা দেখিনি যে মানুষের জীবনের প্রথম দিকে সে কিভাবে বিভিন্ন স্কিমাগুলো তৈরি করে বা কী কী সমস্যা তার মধ্যে হয় বা কিভাবে সে বিভিন্ন মানসিক কাজগুলো সম্পন্ন করে। সেন্সরি মোটর এই স্টেজে 2টো গুরুত্বপূর্ণ বিষয় ঘটে থাকে। সেই দুটি হলো অবজেক্ট পার্মানেন্স বা বস্তুর স্থায়িত্ব, এবং দ্বিতীয়ত হলো গোল ডিরেক্টেড অ্যাকশন বা উদ্দেশ্য অভিমুখী কার্যকলাপ। অবজেক্ট পার্মানেন্স মানে কি? অর্থাৎ
বস্তুর অস্তিত্ব আছে। শিশুর চোখের সামনে কোনো জিনিস না থাকলেও সেই জিনিসের অস্তিত্ব আছে, এটাকেই বলা হয় অবজেক্ট পার্মানেন্স। কিন্তু শিশু যখন ছোট থাকে তখন কিন্তু এই জিনিসটা হয় না। তখন কোনো একটা জিনিস শিশুর চোখের সামনে থেকে চলে গেলে শিশু মনে করে যে ওই জিনিসটার আর অস্তিত্বই নেই। সেই কারণেই মা যদি চলে যায় শিশুকে ছেড়ে বাইরে কোথাও বা কোথাও গেল, তখন কিন্তু শিশুটি কাঁদতে শুরু করে। কিন্তু যখন শিশু একটু বড় হচ্ছে তখন কিন্তু শিশুর মধ্যে এই ধরনের একটা মানসিক ক্ষমতা জন্মাচ্ছে যে না, এই ধরনের একটি মানসিক ক্ষমতা তৈরি হচ্ছে যেখানে সে বুঝতে পারছে যে না, তার চোখের সামনে থেকে কোনো জিনিস বা কোনো ব্যক্তি আপাতত না থাকলেও তার অস্তিত্ব আছে। এবং দ্বিতীয় যেই বিষয়টি এই সময় এই স্তরে দেখা যায় সেটি হলো গোল ডিরেক্টেড অ্যাকশন। অর্থাৎ প্রথম দিকে শিশুর হাত পা নড়াচড়া করে উদ্দেশ্যহীনভাবে, কিন্তু আস্তে আস্তে যখন সে বড় হয় সে কিন্তু কোনো একটা উদ্দেশ্য পাওয়ার জন্য বা গোলকে সামনে রেখে সে হাত পা সঞ্চালন করে। ফর এক্সাম্পল, শিশু আঙ্গুল দিয়ে দেখায় যে ওইটা সে নেবে, ওই বলটা ওই পুতুলটা সে নেবে। সে আঙ্গুল দিয়ে দেখায় যে এখন কোলে উঠবে। এরকমভাবে আস্তে আস্তে শিশুর মধ্যে এই মানসিক এই ক্ষমতাটা কিন্তু এখানে গড়ে ওঠে। তারপরে প্রি অপারেশনাল স্টেজ। এই স্টেজে যেই বিষয়টি ছেলেমেয়েদের মধ্যে ঘটে সেটি হলো সংকেত বা প্রতীক বোঝার এবং ব্যবহার করার শক্তি জন্মায়। তারা বিভিন্ন বিষয় বা বস্তুকে সংকেতের মাধ্যমে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে। চোখের সামনে ঘোড়া না থাকলেও সে হাতে ঘোড়া, ক্ষয় করে ঘো, ঢসনো রয় করে রা, ঘোড়া লিখে সে কিন্তু ঘোড়াকে রিপ্রেজেন্ট করতে পারে। এই যে একটা সাংকেতিক ব্যাপার, এই জিনিসটা কিন্তু সে করতে পারে। এবং সেই কারণেই এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে আমরা দেখি যে চেয়ারের উপর দাঁড়িয়ে মোটরসাইকেল চালাচ্ছে দিব্যি, বা ইট পাথর বালি কাদা এগুলো নিয়ে মাংস ভাত তৈরি করছে, বিরিয়ানি তৈরি করছে। কেউ আবার তার পেন্সিলটাকে মনে করছে এটা আমার রকেট, কেউ ঝাঁটাটাকে মনে করছে তার রকেট, সেটা নিয়ে সে চলল। এবং কেউ হয়তো কোনো বস্তুর সাথে বা কোনো জিনিসের সাথে কথা বলছে। বিভিন্ন রকম আচার আমরা দেখতে পারি, বিভিন্ন রকম আচরণ আমরা শিশুর মধ্যে দেখতে পারি। এবং এখানে শিশু কি করার চেষ্টা করছে, যে বিভিন্ন বিষয়কে সে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে তার সংকেতের মাধ্যমে বা প্রতীকের মাধ্যমে। দ্বিতীয় যে বিষয়টি এই স্টেজে হয় সেটা হলো সংরক্ষণের ধারণা তৈরি হয় না। অর্থাৎ সংরক্ষণ বলতে গেলে কোনো একটি বস্তুকে যদি বাহ্যিক দিক থেকে আমরা কিছু চেঞ্জ করি, মূল বিষয়বস্তুর কিন্তু চেঞ্জ হয় না। যেমন ফর এক্সাম্পল, একটি খাতার পৃষ্ঠা, সেটাকে যদি আমরা টুকরো টুকরো করে ছিঁড়ি, তাহলে কিন্তু পরবর্তীকালে যদি ওই টুকরোগুলি যদি আবার জোড়া লাগাই, তাহলে কিন্তু আমরা সেই পৃষ্ঠার আয়তনটাকেই কিন্তু আবার পাব। এই যে সংরক্ষণের যে ধারণা, এটা কিন্তু এই স্তরের ছেলেমেয়েরা বুঝতে পারে না। একটি উদাহরণ, দুটি গ্লাসে সমপরিমাণ জল নিয়ে যদি একটা বাচ্চাকে বলা হয় যে এই দুটো গ্লাসে কি সমান জল আছে, সে বলবে হ্যাঁ আছে। তারপরে একটি গ্লাসের জলকে একটি সরু এবং লম্বা গ্লাসের মধ্যে যদি ঢেলে দেওয়া হয়, তাহলে তো নিশ্চয়ই জলের উচ্চতা বৃদ্ধি পাবে। এবং তারপর যদি শিশুটিকে বলা হয় যে এই দুটি গ্লাসের মধ্যে একটি লম্বা সরু আর একটি আগের গ্লাস, এই দুটি গ্লাসের মধ্যে কোনটাতে জল বেশি আছে, তখন শিশুটি কিন্তু বলবে যে এই লম্বা গ্লাসটাতে বেশি জল আছে, কারণ এই জলের উচ্চতা অনেক বেশি। কিন্তু আসলে কিন্তু দুটো গ্লাসের জলের পরিমাণ কিন্তু একই, এটা তারা বুঝতে পারছে না। এই যে সংরক্ষণের ধারণা, এটা কিন্তু তাদের মধ্যে তৈরি হয়নি এই সময়। এরপরে রিভার্সিবিলিটি অর্থাৎ প্রতিবর্তনীয়তার সমস্যা। একটি উদাহরণ, যদি কোনো একটি বাচ্চাকে বলা হয় যে তোমার কোনো ভাই বোন বা দিদি দাদা আছে, ও যদি বলে যে হ্যাঁ আমার একটি বোন আছে,
এবার যদি তাকে জিজ্ঞাসা করা হয় তোমার বোনের কি কোনো দাদা দিদি বা ভাই বোন আছে, তখন ছেলেটি বলবে বা বাচ্চাটি বলবে যে না, আমার বোনের তো কোনো দাদা দিদি বা ভাই বোন নেই। অথচ সেই কিন্তু ওর দাদা হবে। এই যে রিভার্সিবিলিটির ব্যাপারটা ও কিন্তু বুঝতে পারছে না। এই ক্ষমতা তাদের মধ্যে কিন্তু তখনও জন্মায়নি। এরপরে শ্রেণীকরণ বা ক্লাসিফিকেশনের সমস্যা। তার বাবার মতন দেখতে সমস্ত লোককেই সে কিন্তু বাবা বাবা বলে ডাকে, সে কিন্তু বাবা বাবা বলে ডাকে, কারণ সে ক্লাসিফাই করতে পারে না। বা তাকে যদি বলা হয় যে তুমি কি বাঙালি, সে বলবে যে হ্যাঁ আমি বাঙালি। এবং তারপর যদি বলা হয় তুমি কি ভারতীয়, তখন ও বলবে যে না আমি তো ভারতীয় না, কারণ আমি তো অলরেডি বাঙালি। এই যে ক্লাসিফিকেশন ব্যাপারটা, এই ধরনের ক্ষমতা কিন্তু এদের মধ্যে তখনও জন্মায় না। আর এরপরে ইগোসেন্ট্রিজম বা আত্মকেন্দ্রিকতা, অর্থাৎ শিশুরা এই সময় অন্যদের পার্সপেক্টিভটাকে বুঝতে পারে না, যে অন্যরা তাদের চিন্তাভাবনা যে আলাদা, তাদের ফিলিংস যে আলাদা, তাদের দৃষ্টিকোণ যে আলাদা, সেটা কিন্তু শিশু বুঝতে পারে না। শিশু মনে করে যে ও যেটা ফিলিং করছে সেটাই বাকিরা সবাই ফিলিং করছে সেরকম, ও যেটা চিন্তাভাবনা করছে বাকিরাও একই চিন্তাভাবনা করে। সেই কারণেই দেখা যায় যে কোনো বাচ্চার যদি কুকুরের ভয় থাকে, তখন সে কিন্তু অন্যদেরকেও কিন্তু বারণ করে দেয় যে ওখানে যেও না, ওখানে কুকুর আছে। এবং সেই কারণেই দেখা যায় যে কোনো একটি বাচ্চার খেলতে খেলতে যদি পড়ে যায়, তাহলে তার বন্ধু আর একটি বাচ্চা সে তার নিজের মাকে নিয়ে আসে, তার বন্ধুর মাকে না নিয়ে এসে তার নিজের মাকে নিয়ে এসে বলে দেখো ওর কী হয়েছে, একটু সাহায্য করো। তো এইরকম বিষয়গুলো ঘটে থাকে এবং অনেকে ভুলবশত মনে করে যে এটা ইগোসেন্ট্রিজম বা অহংকার হয়েছে তাদের মধ্যে। না, অহংকারের কোনো প্রশ্নই নেই এখানে, কারণ তাদের মানসিক ক্ষমতার একটা লিমিটেশনই, কারণ তাদের মানসিক বিকাশ ওইভাবেই ঘটেছে। বা তাদের মানসিক বিকাশের একটা লিমিটেশন এখানে আমরা দেখতে পাই। এরপরে কংক্রিট অপারেশনাল স্টেজ বা মূর্ত সক্রিয়তার স্তর। এই সময়টাতে ছেলেমেয়েদের মধ্যে কিন্তু যৌক্তিক চিন্তাভাবনার বিকাশ ঘটে। তারা মূর্ত বিষয় নিয়ে, মূর্ত মানে যেগুলো আমরা পাঁচটি জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে অনুধাবন করতে পারি, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে এরা চিন্তাভাবনা করতে পারে এবং খুব লজিক্যাল হয় এরা। কিন্তু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংয়ে এরা কিন্তু একেবারে কাঁচা হয়, হাইপোথিসিস গঠনে এরা কিন্তু অক্ষম। এর পরের যে স্টেজ সেটি হলো ফর্মাল অপারেশনাল স্টেজ। এইখানে কিন্তু শিক্ষার্থীদের বিমূর্ত চিন্তন করতে সক্ষমতা জন্মায়, অর্থাৎ তারা বিমূর্ত চিন্তন করতে পারে এই সময়ে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে শিশুর তার মানসিক ক্ষমতা, তার বৌদ্ধিক ক্ষমতার কিন্তু এইভাবে বিকাশ ঘটছে এবং বিভিন্ন স্তর অনুযায়ী সে কিন্তু তার স্কিমা একত্রিত করছে এবং সে কিন্তু তার জ্ঞান নিজে সক্রিয়ভাবে নির্মাণ করে। এইবারে আমরা দেখে নেব যে পিয়াজের যে তত্ত্ব তিনি দিয়েছিলেন তার কয়েকটি শিক্ষামূলক তাৎপর্য বা পরিবারের বা বিদ্যালয়ের ভূমিকা কী সেগুলি। প্রথমত, বাচ্চাদের খেলা করার জন্য বিভিন্ন ধরনের বস্তু বা খেলনা তাদেরকে দিতে হবে, কারণ এই সময় বাচ্চারা সংকেতের মাধ্যমে বা প্রতীকের মাধ্যমে কোনো বিষয় বা কোনো বস্তুকে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারে। তো সেই কারণে
হাতের সামনে যদি কোনো বস্তু বা খেলনা যদি এগুলো দেওয়া হয় সব সময়, তাহলে কিন্তু সেইগুলো নিয়ে খেলা করতে থাকে এবং আস্তে আস্তে তার মানসিক শক্তির বিকাশ ঘটাতে পারে। 2 নম্বর, পড়াশোনার অনুশীলনগুলি যেন খুব সহজ এবং ছোট ছোট হয়। আমরা দেখতেই পাচ্ছি যে প্রথমে শিশুর মধ্যে কিন্তু খুব জটিল স্কিমা থাকে না। আমরা জানি যে একটি সদ্যজাত শিশু সে কিন্তু একসাথে দুটো জিনিস করতে পারে না। একটা জিনিসের প্রতি তাকানো এবং সেটাকে ধরা, সে হয় একদিকে তাকাবে আর আরেকটা জিনিস ধরবে, কারণ দুটো স্কিমা সে কিন্তু আলাদা আলাদা রয়েছে। ধরার জন্য যে স্কিমা সেটা আলাদা রয়েছে এবং তাকানোর জন্য যে স্কিমা সেটাও কিন্তু আলাদাভাবে রয়েছে। কিন্তু আমরা যখন বড় হয়ে আস্তে আস্তে তখন অনেকগুলো স্কিমাকে আমরা সংযুক্ত করে আমরা জটিল জটিল কাজ সম্পন্ন করতে পারি। তাই আমাদের পাঠ্যক্রমকে বা পড়াশোনাকে এমনভাবে সাজাতে হবে যাতে ছোট ছোট বিষয় থেকে শুরু করে আস্তে আস্তে জটিলের দিকে আমরা এগোই। 3 নম্বর, কোনো বিষয় অন্যদের দৃষ্টিকোণ থেকে দেখানোর চেষ্টা করতে হবে। উদাহরণ, একবার ভেবে দেখো তোমার দিদির কেমন দুঃখ লেগেছিল তুমি যখন ওর খেলনাটা ভেঙে দিলে। আমরা তো এটা আলোচনা করলামই যে শিশু অন্যর পয়েন্ট অফ ভিউ থেকে কোনো কিছু বুঝতে পারে না, অন্যর ফিলিং বা চিন্তাভাবনা সে হয়তো বুঝতে পারে না। সেই কারণে তাকে বোঝানোর জন্য আমরা তাকে বিভিন্ন ধরনের কথা বলতে পারি যে দেখো তোমরা অন্যর পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা দেখো কীরকম খারাপ লাগতে পারে তার বা তার ভালো লাগতে পারে। এই রকম ধরনের এক্সারসাইজ করানো যেতে পারে। তাত্ত্বিক জ্ঞানের থেকে ব্যবহারিক অনুশীলনগুলি বেশি করাতে হবে, কারণ আমরা দেখেছি যে কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টে আসছে, শিশুর বিকাশ কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টের দিকে যাচ্ছে। তাই আমাকে প্রথমে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল আলোচনাগুলো আগে করে নিতে হবে, তারপরে আমি থিওরিটিক্যাল আলোচনা আমি পরে করব। এইরকমভাবে আমাদের পড়াশোনাকে সাজাতে হবে। 5 নম্বর, বিভিন্ন অভিজ্ঞতা দিতে হবে, যেমন চিড়িয়াখানা নিয়ে যাওয়া, পার্কে নিয়ে যাওয়া, থিয়েটারে নিয়ে যাওয়া ইত্যাদি। নতুন নতুন অভিজ্ঞতা যদি শিশু পায় তাহলে তার অ্যাসিমিলেট করতে বা অ্যাকোমোডেট করতে সুবিধা হবে এবং অ্যাকোমোডেট করে সে কিন্তু তার নলেজ বা স্কিমা নিজে সক্রিয়ভাবে নির্মাণ করতে পারবে। কংক্রিট অপারেশনাল স্টেজে পরিবারের বা বিদ্যালয়ের কয়েকটা ভূমিকা আমরা দেখে নিতে পারি। সেটা হলো 1 নম্বর, কঠিন কিছু বিষয়বস্তু বা ধারণা শেখানোর জন্য বিভিন্ন মুহূর্ত 1 নম্বর, কঠিন কিছু বিষয়বস্তু বা ধারণা শেখানোর জন্য বিভিন্ন মূর্ত বিষয় যেমন চার্ট, ডায়াগ্রাম, হায়ারার্কি, টেবিল এইগুলো ব্যবহার করা উচিত। যেহেতু কংক্রিট স্টেজে শিক্ষার্থীর মধ্যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এখনও সৃষ্টি হয়নি, তাই তাকে বিভিন্ন চার্ট, ডায়াগ্রাম, হায়ারার্কি, টেবিল এইগুলোর মাধ্যমে তাকে শিক্ষা দিতে হবে। 2 নম্বর, বিভিন্ন বস্তুর সঙ্গে এক্সপেরিমেন্ট করার সুযোগ দেওয়া। যত একটি শিক্ষার্থীকে বিভিন্ন বস্তুর সঙ্গে এক্সপেরিমেন্ট করার সুযোগ দেওয়া হবে তত সে কিন্তু বিভিন্ন নতুন নতুন জিনিস সম্পর্কে স্কিমা তৈরি করতে পারবে, সে অ্যাকোমোডেট করতে পারবে। 3 নম্বর, ছোট ছোট গল্প বা বিষয়বস্তুকে ছোট ছোট টপিকে সুসজ্জিতভাবে সাজিয়ে তাদের সামনে উপস্থাপন করতে হবে। পাঠদানের সময় জানা থেকে অজানা বিষয়বস্তুতে যাওয়ার নীতিকে প্রয়োগ করতে হবে। ছোট ছোট অংশে বিশ্লেষণ বা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করার অনুশীলনী দিতে হবে। সমাজের বা বিশ্বের বিভিন্ন সমস্যাগুলিকে নিয়ে আলোচনা করা। এই সময় সমাজের বিভিন্ন সমস্যাগুলিকে নিয়ে যদি আমরা আলোচনা করি শিক্ষার্থীরা কিন্তু খুব ইন্টারেস্টেড ফিল করে এই সময়, এই স্টেজে। এরপরে ফর্মাল অপারেশনাল স্তরে আমরা কয়েকটি বিষয় দেখে নিই যেগুলো পরিবারের ভূমিকা এবং বিদ্যালয়ের ভূমিকা
রয়েছে। প্রথমত, কংক্রিট অপারেশনাল স্টেজে যে সমস্ত পাঠদানের কৌশল ব্যবহার করা হতো সেইগুলি কন্টিনিউ করতে হবে। দ্বিতীয়ত, বিভিন্ন প্রশ্ন দেওয়া যাতে ছেলেমেয়েরা অনুমান এবং কল্পনা শক্তির মাধ্যমে তাদের উত্তরগুলো লিখতে পারে। যেহেতু এই সময়টাতে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং সৃষ্টি হয় বা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংয়ের ক্ষমতা জন্মায়, সেহেতু কল্পনা শক্তির বিকাশ ঘটনাটা খুবই দরকার এবং সেই জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস বা এক্সারসাইজ শিক্ষার্থীদের দেওয়া যেতে পারে। সমস্যা সমাধান করা, নীতি প্রয়োগ করা, প্রবলেম সলভিং টেকনোলজি, প্রবলেম সলভিং টিচিং মেথড অ্যাপ্লাই করা উচিত এবং এর মধ্যে একটি ভালো প্রবলেম সলভিং টেকনিকের একটি উদাহরণ হলো প্রজেক্টের কাজ দেওয়া, ইন্ডিভিজুয়াল হতে পারে, কোলাবোরেটিভ হতে পারে। 4 নম্বর, শুধু তথ্য প্রদান করা নয়, বিভিন্ন আইডিয়াগুলিকে তাদের সামনে উপস্থাপন করা, এটাও কিন্তু করতে হবে। তাহলে আমরা দেখলাম, তাহলে এই সমস্ত আলোচনা থেকে আমরা দেখলাম যে পিয়াজে লার্নিং বলতে কি বুঝিয়েছিলেন। এই যে জার্নি ফ্রম ডিসইকুইলিব্রিয়াম টু ইকুইলিব্রিয়াম, এই জার্নিটাকেই কিন্তু তিনি লার্নিং বলছেন এবং প্রতিটা মুহূর্তে শিশু অ্যাকোমোডেশন এবং অ্যাসিমিলেশন করে বিভিন্ন স্টেজে সে কিন্তু নতুন নতুন স্কিমা তৈরি করছে বা মানসিক পরিকাঠামো তৈরি করছে বা বিভিন্ন জ্ঞান তৈরি করছে। এইভাবেই কিন্তু সক্রিয়ভাবে শিশু তার নিজের জ্ঞান সে নিজে তৈরি করছে। এরপরে আমরা আরেকটি কনস্ট্রাকটিভিস্ট থিওরি অফ লার্নিং দেখে নেব, যেটি দিয়েছিলেন ভাইগটস্কি, তার সোশিও কালচারাল পার্সপেক্টিভ বা সমাজ সাংস্কৃতিক তত্ত্ব। তিনি যেটা বলেছিলেন যে মানুষের এবং অন্য অন্য প্রাণীদের শিখনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। বিভিন্ন প্রাণী তারা কিন্তু পরিবেশের দ্বারা নিয়ন্ত্রিত, পরিবেশ যেরকম হবে প্রাণী সেরকমভাবে আচরণ করতে বাধ্য, কিন্তু মানুষ কিন্তু সবসময় পরিবেশের দ্বারা নিয়ন্ত্রিত হয় না। কোনো কোনো সময় হয়, আবার কোনো কোনো সময় মানুষ তার নিজের পরিবেশকে নিয়ন্ত্রণ করে। তাই প্রাণীদের উপরে বিভিন্ন পরীক্ষা করে যে সমস্ত তত্ত্বগুলি আবিষ্কার হয়েছে সেইগুলিকে কিন্তু ভাইগটস্কি অতটা গুরুত্ব দেয় না, বা অন্যভাবে বলতে গেলে বিহেভিয়ারাল ভিউজ অফ লার্নিং, এই তত্ত্বগুলিকে তিনি অতটা গুরুত্ব দেন না। তার মতে শিশু সক্রিয়ভাবে কোনো কিছু শেখে বা জ্ঞানের নির্মাণ করে। পিয়াজের মতন তিনি একই ভাষায় তিনি বলছেন যে শিশু কিন্তু সক্রিয়ভাবে শেখে, সক্রিয়ভাবে সে তার জ্ঞান নির্মাণ করার চেষ্টা করে। তিনি যেটা বলছেন যে ব্যক্তিভাবে নয় বরং সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমেই শেখে। তিনি যেটা বলছেন ব্যক্তিগতভাবে নয় বরং সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমেই কিন্তু শিশু শেখে এবং তার জ্ঞান নির্মাণ করে। অর্থাৎ এই যে ভাইগটস্কি তিনি বলছেন যে শিশু সক্রিয়ভাবে শেখে, কিভাবে সক্রিয়ভাবে শেখে না, সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে সে কিন্তু শেখে, সে কিন্তু তার নিজের জ্ঞান সে নিজে নির্মাণ করে। সামাজিক মিথস্ক্রিয়া মানে একে অপরের সঙ্গে কথোপকথন। আমরা অনেক সময় আমাদের বন্ধুবান্ধবের সাথে পড়াশোনা নিয়ে আলোচনা করি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, মা বাবার সাথে, গুরুজনদের সাথে, শিক্ষকদের সাথে, শিক্ষিকাদের সঙ্গে, এরকম বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে আমরা আলোচনা করে অনেক জিনিস কিন্তু আমরা শিখতে পারি। এটাকেই তিনি বলছেন সামাজিক মিথস্ক্রিয়া। এবং যেই বিষয়টাকে পিয়াজে একেবারে নেগলেক্ট করেছিল, ঠিক সেই জায়গা থেকেই কিন্তু ভাইগটস্কি শুরু করেছেন, সেটি হলো সামাজিক মিথস্ক্রিয়া। অর্থাৎ সামাজিক মিথস্ক্রিয়া কিন্তু আমার কগনিটিভ ডেভেলপমেন্টে ভীষণ প্রভাব ফেলে, বা সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমেই কিন্তু শিক্ষার্থী জ্ঞানের নির্মাণ করে থাকে। পিয়াজে
সামাজিক মিথস্ক্রিয়াকে একেবারে পিয়াজে সামাজিক মিথস্ক্রিয়াকে তার থিওরির মধ্যে উল্লেখ করেছেন ঠিকই, কিন্তু বেশি একটা গুরুত্ব দেননি। কিন্তু সামাজিক মিথস্ক্রিয়ার তিনি পিয়াজে সামাজিক মিথস্ক্রিয়াকে তার তত্ত্বে উল্লেখ করলেও সামাজিক মিথস্ক্রিয়াকে সেইভাবে গুরুত্ব দেননি। তিনি বলছেন সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শিশু জ্ঞান নির্মাণ করে না, বরং তার মধ্যে ডিসইকুইলিব্রিয়ামের সৃষ্টি হয়। অর্থাৎ একজন শিশু সে যদি অন্যদের সঙ্গে একজন শিশু সে যদি তারই মতো কোনো একটি বাচ্চার সঙ্গে যদি কথোপকথন করে, তাহলে কিন্তু সেই শিশু সেই বাচ্চাটাকে কিন্তু গাইড করতে পারবে না। এবং অনেক জিনিস আছে তারা দুজনেই হয়তো জানে না, এবং এর ফলে কি হবে, একটা ডিসইকুইলিব্রিয়াম সৃষ্টি হবে। ধরো কোনো একটা শিশু সে কোনোদিন বিড়াল দেখেনি, অন্য একটি শিশুকে জিজ্ঞাসা করলো যে এটা কি, সেও কোনোদিন বিড়াল দেখেনি, তাহলে দুজনের মধ্যেই কিন্তু ডিসইকুইলিব্রিয়াম হবে। অর্থাৎ ডিসইকুইলিব্রিয়ামটা আরও বেড়ে যাবে, এবং সেখান থেকে কিন্তু লার্নিং সৃষ্টি হচ্ছে। এইভাবে পিয়াজে সামাজিক মিথস্ক্রিয়াকে বর্ণনা করছেন। কিন্তু ভাইগটস্কি সামাজিক মিথস্ক্রিয়াকে কিন্তু অন্যভাবে বর্ণনা করছেন। তিনি বলছেন যে সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমেই কিন্তু জ্ঞানের নির্মাণ ঘটে থাকে। পিয়াজে মনে করতেন প্রজ্ঞামূলক বিকাশের জন্য শিশুর ভাষামূলক বিকাশ ঘটে, কিন্তু ভাইগটস্কি মনে করেন ভাষা শিশুর প্রজ্ঞামূলক বিকাশকে একটি নির্দিষ্ট রূপ দেয়। ঠিক ব্যাপারটা উল্টো। পিয়াজে বলছে যে শিশুর আগে প্রথমে মস্তিষ্কের বিকাশ ঘটে, তারপরে সে ভাষা সম্পর্কে জানে। কিন্তু ভাইগটস্কি তিনি বলছেন যে না, ভাষার মাধ্যমে আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট কিন্তু একটা নির্দিষ্ট শেপে পরিণত হয়। অর্থাৎ সামাজিক মিথস্ক্রিয়া কিন্তু আমাদের প্রজ্ঞামূলক বিকাশকে ভীষণভাবে প্রভাবিত করছে। ভাইগটস্কির থিওরিতে আমরা যে সমস্ত বিষয়গুলো আমরা দেখে নেব সেগুলি হলো co-construction of knowledge through social interaction, more knowledgeable others, zone of proximal development, private speech, cultural tool, এই বিষয়গুলি। প্রথমে আমরা দেখে নিই co-construction of knowledge through social interaction। বেশিরভাগ উচ্চতর মানসিক প্রক্রিয়া, বিশেষভাবে কোনো বিষয়ের উপর আগ্রহ মনোনিবেশ করা বা কোনো সমস্যার সমাধান করা ইত্যাদি, শিশু অন্য এক ব্যক্তির সঙ্গে সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে কো-কনস্ট্রাক্ট বা সহগঠন করে এবং পরবর্তীকালে ওই ধরনের সমস্যা সমাধানের কৌশলটি সে আত্মস্থ করে নেয়। একটি উদাহরণের মাধ্যমে এটি বর্ণনা করা যেতে পারে। ধরো কোনো একটি বাচ্চা, সে হয়তো তার পুতুলটি হারিয়ে ফেলেছে, সে তার পুতুলটি খুঁজছে, কোথায় গেল পুতুল। তারপরে সে তার বাবার সাথে কথোপকথন করছে যে আমার পুতুলটা কোথায়। তখন ওর বাবা জিজ্ঞেস করছে তুমি কি বেডরুমে রেখেছো? শিশুটি মনে করলো যে না, বেডরুমে তো নেই। তুমি কি কিচেনে রেখেছো? না, কিচেনে নেই। ডাইনিং রুমে রেখেছো? না। তারপর যখন ওর বাবা বলল যে তুমি কি গাড়িতে রেখেছো, তখন বাচ্চাটি বলল যে হ্যাঁ, হতে পারে। তারপরে তারা গাড়িতে গিয়ে দেখলো যে হ্যাঁ, বাচ্চাটার পুতুলটা ওখানেই আছে। এখানে কে মনে করলো? কে জ্ঞানের সৃষ্টি করলো? কে মনে করলো বা জ্ঞান নির্মাণ কে করলো? এখানে আমরা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে দুজনেই, বাবা এবং তার সন্তান দুজনেই কিন্তু তারা নলেজটাকে কনস্ট্রাক্ট করেছে, এবং এই কনস্ট্রাকশনটা হয়েছে মিথস্ক্রিয়ার মাধ্যমে, কথোপকথনের মাধ্যমেই কিন্তু হয়েছে। এবং এর থেকে কিন্তু শিশু শিখলো যে এইভাবে একটা সমস্যার সমাধান করা যেতে পারে, এবং পরবর্তীকালে এরকম ধরনের যদি সমস্যার সম্মুখীন হয় তাহলে সে এইভাবেই সেই সমস্যার সমাধান করবে। এইটাকেই বলা হয় co-construction of knowledge through social interaction। এইভাবেই কিন্তু শিশু তার জ্ঞান নির্মাণ করে, এইভাবেই কিন্তু শিশুর শিখন ঘটে থাকে। এরপরে MKO বা মোর নলেজেবল আদার্স,
এবং জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। পিয়াজে ভাইগটস্কি তিনি সামাজিক মিথস্ক্রিয়ার উপরে ভীষণ গুরুত্ব দিয়েছিলেন, এটা আমরা জানি। কিন্তু কার সঙ্গে মিথস্ক্রিয়া করলে, কার সঙ্গে মিথস্ক্রিয়া করাটা ভালো, এই ক্ষেত্রে পিয়াজে এবং ভাইগটস্কি দুটো আলাদা আলাদা অভিমত দিচ্ছেন। পিয়াজে বলছে যে শিশু যদি তার সমবয়সী বাচ্চাদের সঙ্গে মিথস্ক্রিয়া করে তাহলে কিন্তু ভালো হয়, কারণ সে যখন সমবয়সী শিশুদের সঙ্গে মিথস্ক্রিয়া করবে তখন কিন্তু ডিসইকুইলিব্রিয়ামের সৃষ্টি হবে এবং সেখান থেকেই কিন্তু লার্নিংয়ের জার্নি শুরু হবে। কিন্তু ভাইগটস্কি তিনি বলছেন যে না, যখন আমরা সোশ্যাল ইন্টারাকশন করব তখন আমাদের থেকে কেউ বড় বলতে আমাদের থেকে কেউ জ্ঞানী, একটু বেশি জ্ঞানী হতে পারে, আমাদের সিনিয়র দাদা দিদি, আমাদের শিক্ষক শিক্ষিকা, তাদের সাথে যদি আমি বেশি ইন্টারাক্ট করি তাহলে কিন্তু আমার কগনিটিভ ডেভেলপমেন্ট আরও বেশি হবে, তাহলে কিন্তু আমি আরও শিখব যে কিভাবে আমি আমার জ্ঞান নির্মাণ করতে পারি। এবং এই ধরনের ব্যক্তিদেরকেই কিন্তু ভাইগটস্কি বলেছিলেন মোর নলেজেবল আদার্স। এবং যখন আমরা একাকী কোনো কিছু কাজ করি এবং যখন আমরা অন্যের সাহায্য নিয়ে কোনো কাজ করি, এই দুটো কাজের ডিফারেন্সকেই তিনি বলছেন জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। হয়তো আমি কারোর সাহায্য না নিয়ে আমি দুটো অঙ্ক করলাম, কিন্তু যখন টিচার আমার পাশে থাকলো বা আমার সিনিয়র দাদা বা দিদি তারা আমার পাশে থাকলো, আমাকে হয়তো বলে দিচ্ছে যে সমস্যাটা কিভাবে করতে হবে, তখন কিন্তু আমি আরও বেশি অঙ্ক করতে পারবো, আরও 10টা অঙ্ক করতে পারবো। এই যে একাকী আমি কতগুলো অঙ্ক করতে পারলাম আর কারোর সাহায্য নিয়ে কতগুলো অঙ্ক করতে পারলাম, এই জায়গাটার এই ডিফারেন্সটাকে কিন্তু বলা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। অর্থাৎ আমাদের এই যে জ্ঞান নির্মাণ করার যে ক্ষমতা, এটা কিন্তু আমরা চাইলে MKOর সাহায্য নিয়ে আমরা কিন্তু বাড়িয়ে তুলতে পারি। তোমরা সবাই গার্ডার দেখেছো, আমরা বিভিন্ন প্যাকেট বাঁধার জন্য গার্ডার ব্যবহার করে থাকি। গার্ডার দেখতে কিন্তু ছোট, অল্প একটুখানি, কিন্তু যখন আমরা এটাকে টানি তখন কত বড় হয়ে যায়। ঠিক একই রকমভাবে মানুষের মধ্যে কিন্তু জ্ঞান নির্মাণ করার শক্তি আরও বেড়ে যায় যখন সে মোর নলেজেবল আদার্সের হেল্প নেয়, যখন সে শিক্ষকের হেল্প নেয়, যখন সে সিনিয়র দাদা দিদিদের হেল্প নেয়। এই কথাটাই এখানে জাস্ট লেখা রয়েছে যে শিক্ষার্থীর নিজের একা শিখন ক্ষমতা এবং অন্যের সাহায্য নিয়ে শিখন ক্ষমতার ব্যবধানের ক্ষেত্রই হলো ZPD বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা নিকটত বিকাশের ক্ষেত্র। এরপরে আমরা কালচারাল টুলস বা সাংস্কৃতিক সাধনী এই সম্পর্কে একটু আলোচনা করে নেব। যেহেতু ভাইগটস্কি সামাজিক মিথস্ক্রিয়ার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন, তাই এখানে আমরা প্রশ্ন করতেই পারি এই সামাজিক মিথস্ক্রিয়া আমরা করব কিসের মাধ্যমে? কথোপকথন, সামাজিক মিথস্ক্রিয়া এইগুলোর উপরেই তো ভাইগটস্কি বেশি জোর দিয়েছেন, কিন্তু এটা আমরা করব কিভাবে? নিজ নিজ সংস্কৃতির ভাষার মাধ্যমে, লিপি, সংখ্যা, গ্রাফ, অক্ষর বা সংকেতের মাধ্যমে, বা বর্তমান যুগে বিভিন্ন ডিজিটাল যন্ত্রের সাহায্যেও সামাজিক মিথস্ক্রিয়া হতে পারে। এইরকমভাবে তিনি ভাষার উপর খুব গুরুত্ব দিয়েছিলেন, কারণ ভাষা না থাকলে কিন্তু আমরা সামাজিক মিথস্ক্রিয়া করতে পারি না। লিপি না থাকলে, সংখ্যা না থাকলে আমরা কিন্তু বিভিন্ন মানসিক কাজ করতে পারবো না। সেই কারণে তিনি দু রকমের টুলের কথা তিনি বলছেন, দু রকম কালচারাল টুলের কথা তিনি বলছেন। একটি হলো টেকনোলজিক্যাল টুল, প্রযুক্তিগত সাধনী, আরেকটি হলো সাইকোলজিক্যাল টুল বা মনস্তাত্ত্বিক সাধনী। প্রথমে প্রযুক্তিগত সাধনী বা টেকনোলজিক্যাল টুল মানে কয়েকটি উদাহরণ হলো ক্যালকুলেটর, অ্যাবাকাস,
রুলার, গ্রাফ পেপার, মোবাইল, কম্পিউটার, গুগল সার্চ ইঞ্জিন, ক্যালেন্ডার, অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং যে কোনো ধরনের সফটওয়্যার যা আমাদের কাজকে সহজ করে দেয়। যেরকম আমরা লেখার সময় কোনো প্যারাগ্রাফ বা কোনো কিছু লেখার সময়, আর্টিকেল লেখার সময় আমরা গ্রামারলি হেল্প নিয়ে থাকি। আমরা রিসার্চাররা যারা রেফারেন্স করি, মেন্ডেলের মাধ্যমে আমরা মেন্ডেলের সাহায্য নিই। যখন আমরা ডেটা অ্যানালিসিস করি তখন আমরা SPSS-এর সাহায্য নিই বা MS এক্সেলের সাহায্য নিই। এইভাবে আমরা বিভিন্ন টেকনোলজিক্যাল টুল ব্যবহার করে আমরা বিভিন্ন মানসিক প্রক্রিয়াগুলো করে থাকি বা বিভিন্ন জ্ঞানের নির্মাণ করে থাকি। ফর এক্সাম্পল, এটা গবেষণায় দেখা গেছে যে যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে আমরা কোনো জটিল সমস্যা সমাধান করতে আমাদের সুবিধা হবে। আমাদের আননেসেসারি অন্যান্য ক্যালকুলেশন করতে হবে না, অন্যান্য হাতে লিখে ক্যালকুলেশন করতে হবে না। আমরা সেই সময়টা আমরা ওই সমস্যা সমাধানে প্রয়োগ করতে পারি। ভাইগটস্কি মনে করেন যে এই সমস্ত সাধনই ব্যবহার করে শিক্ষার্থী তার প্রজ্ঞামূলক বিকাশ ঘটাতে পারে, সমস্যা সমাধান করতে পারে বা তার জ্ঞানের নির্মাণ করতে পারে। এবং এই সমস্ত সাধনের মধ্যে বর্তমানে একটি সাধনী বা কালচারাল টুল যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো চ্যাট জিপিটি এমনই একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যেখানে রোবটের সঙ্গে কথা বলা হয় এবং একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতন চ্যাট জিপিটি কাজ করে। আমি ধরো কোনো প্রশ্ন লিখলাম, টাইপ করলাম, তার উত্তর কিন্তু সঙ্গে সঙ্গে ও দিয়ে দেবে। তো এই ধরনের টেকনোলজিক্যাল টুল ব্যবহার করে কিন্তু আমরা বিভিন্ন জ্ঞানের নির্মাণ করতে পারি বা নতুন কিছু শিখতে পারি আমরা। কিন্তু বর্তমান দিনে আমরা অনেক শিক্ষকরাই কিন্তু এই চ্যাট জিপিটি নিয়ে একটু আশঙ্কিত, কারণ অনেক সময় ছেলেমেয়েরা তারা হোমওয়ার্ক এই চ্যাট জিপিটির মাধ্যমে করে নিয়ে আসছে এবং জমা দিচ্ছে। এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়? বা এটাকে আমরা কিভাবে দেখব? এই সমস্যাটাকে আমরা কিভাবে দেখব? চ্যাট জিপিটি কিন্তু এটা আমরা বন্ধ করতে পারবো না, এটার সাহায্য সবাই নেবেই। কিন্তু আমার পরীক্ষা নেওয়ার ভঙ্গি বা আমার পরীক্ষা নেওয়ার যে কায়দা সেটাকে আমাকে পরিবর্তন করতে হবে। অর্থাৎ আমি শিক্ষার্থীদের বলতে পারি যে তোমরাই ক্লাসরুমে একটা বিষয় নিয়ে লেখো এবং একজন শিক্ষক একটা বাড়ি কাজ হয়তো দিতে পারে এবং ছেলেমেয়েরা হয়তো অনেকেই হয়তো তারা চ্যাট জিপিটির মাধ্যমে নিয়ে আসবে এবং সেই একই জিনিস তাকে ক্লাসরুমে লিখতে দেওয়া হোক যেখানে চ্যাট জিপিটি থাকবে না, এবং দুটো উত্তর কম্পেয়ার করে দেখা হোক যে তাদের দুটো উত্তর কম্পেয়ার করা হোক। এইভাবে আমরা চ্যাট জিপিটির এই সমস্যাটাকে কিন্তু আমরা সলভ করতে পারি। বা এছাড়াও আরও অন্যান্য টেকনিক থাকতে পারে যেখানে আমরা চ্যাট জিপিটিকে শিশুর বৌদ্ধিক বিকাশের জন্য কাজে লাগাতে পারি আমরা।
এরপরে সাইকোলজিক্যাল টুল, ভাষা, সংখ্যা, অক্ষর, সংকেত ইত্যাদি, এগুলিকেই ভাইগটস্কি সাইকোলজিক্যাল টুলস বলছেন। যদি ভাষা না থাকতো তাহলে আমরা কি যদি ভাষা না থাকতো তাহলে আমরা কিভাবে একে অপরের সঙ্গে সোশ্যাল ইন্টারাকশন করতাম? সেই কারণে ভাইগটস্কি ভাষাকে বা সংখ্যাকে বা অক্ষরকে কিন্তু ভীষণ ভীষণ গুরুত্ব দিচ্ছে। এই ভাষার মাধ্যমেই আমরা কিন্তু আমাদের বিভিন্ন জ্ঞান নির্মাণ করে থাকি। তাই শিক্ষার্থীর নিজ নিজ জ্ঞান নির্মাণের ক্ষেত্রে ভাষা বা সংখ্যার গুরুত্ব অপরিসীম। এই ভাষা থাকার ফলে শিক্ষার্থী বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করে আলোচনা করতে পারে, যাতে তার সমস্যা সমাধান হয় এবং প্রজ্ঞামূলক বিকাশ ঘটতে পারে। এরপরে প্রাইভেট স্পিচ বা ব্যক্তিগত আলাপ। শিশু কেবলমাত্র অন্যান্য ব্যক্তিদের সঙ্গেই সামাজিক মিথস্ক্রিয়া করে না বা কথোপকথন করে না, সে তার নিজের সঙ্গেও কিন্তু কথা বলে থাকে। এবং ব্যক্তিগত আলাপ শিশুর জ্ঞান নির্মাণের ক্ষেত্রে বা প্রজ্ঞামূলক বিকাশের ক্ষেত্রে খুবই গুরুত্ব। এবং প্রাইভেট স্পিচ শিশুর শিখনের মধ্যে কিন্তু একটা সেলফ রেগুলেশন বা আত্মনিয়ন্ত্রণের ধারা নিয়ে আসে। কিভাবে? একটি উদাহরণ দেওয়া যেতে পারে যে ধরো কোনো একটি শিশু সে আগুন দেখে সেখানে আঙ্গুল দিয়ে ছুঁতে যাচ্ছে সেটাকে, এবং দূর থেকে তার মা বলছে যে না, ওখানে তুমি হাত দেবে না, এবং সঙ্গে সঙ্গে সে আঙুলটা সরিয়ে নিয়ে আসছে। এবং পরবর্তীকালে যখনই আগুনটা দেখে ও ছুঁতে যাচ্ছে বাচ্চাটা, তখন সে নিজেকেই নিজে বলছে যে না, এটা ধরা যাবে না, এখানে ছোঁয়া যাবে না। বা অন্য কোনো যদি শিশু যদি আগুনটা দেখে ছুঁতে চায়, তখন কিন্তু ওই শিশুটা ওর মার মতনই কিন্তু আওয়াজ করে বলবে যে না, ওটা ছোঁবে না। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিশু প্রাইভেট স্পিচ এর মাধ্যমে বা নিজের সাথে নিজে কথা বলে সে কিন্তু তার চিন্তাভাবনাকে পরিচালনা করছে, সে কিন্তু তার লার্নিংকে সেলফ রেগুলেশনের মধ্যে নিয়ে আসছে। আমরা যদি ছোট ছোট ছেলে মেয়েদের লক্ষ্য করে থাকি তাহলে দেখতে পারবো যে তারা নিজেদের সাথে নিজেরা অনেক কথা বলে। কোনো কথাগুলি জোরে জোরে হয়, আবার কোনো কথাগুলি খুব আস্তে আস্তে হয়। পিয়াজে শিশুদের প্রজ্ঞামূলক বিকাশের প্রি অপারেশনাল স্তরে শিশুদের নিজেদের সঙ্গে নিজেদের কথা বলার ব্যাপারটাকে তিনি নিজেও লক্ষ্য করেছিলেন। অনেকে এটাকে শিশুর আত্ম অহংকার ভাবে, কিন্তু পিয়াজে মনে করেন যে শিশুরা এই বয়সে পরিবেশের সমস্ত কিছু নিজের দৃষ্টিভঙ্গিতে শিখতে চায় বা জানতে চায়। অর্থাৎ যেটাকে ভাইগটস্কি প্রাইভেট স্পিচ বলছে, সেইটাকেই পিয়াজে কিন্তু এই ইগোসেন্ট্রিজমের সঙ্গে তুলনা করছে। অর্থাৎ শিশু সে তার নিজের সাথে নিজে কথা বলছে। শিশু মনে করে তার মধ্যে যে অনুভূতি আছে বা সে যেভাবে বাহ্যিক পরিবেশকে জানতে পারে, বাকি মানুষদেরও একই রকম অনুভূতি আছে বা তারাও বাহ্যিক পরিবেশ সম্পর্কে একই রকমভাবে জানে। প্রত্যেক মানুষের যে আলাদা আলাদা অনুভব আছে বা বোঝার ক্ষমতা আলাদা, সেটা শিশু বুঝতে পারে না। তাই একটি শিশুর যদি কুকুরের ভয় থাকে, সে তখন কুকুর দেখলে বাকিদেরকেও সাবধান করে দেয়। এই কথাটা আমরা পিয়াজের মধ্যে আলোচনা করেওছি। কিন্তু ভাইগটস্কি মনে করেন প্রাইভেট স্পিচের মাধ্যমে শিশু নিজের চিন্তাভাবনাকে নিজে পরিচালনা করার ক্ষমতা অর্জন করে। এটাকেই তিনি বলছেন সেলফ রেগুলেশন, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। অর্থাৎ প্রথম দিকে শিশুর সমস্যা সমাধান বা চিন্তাভাবনা বা আচরণ পরিচালিত হয় অন্যদের সঙ্গে সামাজিক মিথস্ক্রিয়ার ফলে, কিন্তু পরবর্তীকালে শিশু নিজের সঙ্গে মিথস্ক্রিয়া করে সমস্যা সমাধান করে বা চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করে
বা আচরণ করে। ঠিক এই কারণেই এই বয়সের ছেলেমেয়েদের ক্লাসরুম কিন্তু চুপচাপ থাকে না, এদের ক্লাসরুমটা একটু আওয়াজ বেশি থাকে। যদি এই বয়সের বাচ্চাদের যদি বাচ্চাদের ক্লাসরুম খুব চুপচাপ থাকে, তাহলে বুঝতে হবে যে এদের মধ্যে কিছু সমস্যা রয়েছে। কারণ তারা যখন চিন্তা ভাবনা করে তখন তারা প্রাইভেট স্পিচের মাধ্যমে কিন্তু চিন্তা ভাবনা করে। আমরা বড়রা আমরা চুপচাপভাবে বা আমরা নীরব হয়ে কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারি, কিন্তু শিশু সে কিন্তু প্রাইভেট স্পিচ ব্যবহার করেই থাকে। এবং বিশেষ করে তারা যখন কোনো সমস্যা সমাধান করে, পরিকল্পনা করে বা আরও উচ্চতর বৌদ্ধিক কাজকর্ম করে, তখন তারা প্রাইভেট স্পিচ ব্যবহার না করে থাকতেই পারে না। এবং এই প্রাইভেট স্পিচ ব্যবহার করার জন্যই কিন্তু ওদের ক্লাসরুমটা একটু গমগম করে, একটু আওয়াজ হয়। এবং সেক্ষেত্রে শিক্ষককে কিন্তু প্রত্যেকটা শিশুকে কিন্তু গাইড করতে হবে। এরপরে শিক্ষণমূলক অবদান। ভাইগটস্কির তত্ত্বের শিক্ষণমূলক অবদান। প্রথমত, যখন শিশুরা কোনো সমস্যা সমাধান করছে বা শিক্ষামূলক কাজ করছে, তখন শিক্ষকের শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। MKO বা মোর নলেজেবলের মতন তাকে সাহায্য করতে হবে। 2 নম্বর, শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষণমূলক সাধনী যেমন ডিকশনারি, ক্যালকুলেটর, কম্পিউটার ইত্যাদি প্রদান করতে হবে, যাতে তাদের জন্য ইন্টারাকশনটা যেন আরও স্ট্রং হয় এবং তারা যেন জ্ঞান নির্মাণ করতে পারে। 3 নম্বর, ক্লাসরুমে বা ক্লাসরুমের বাইরে শিক্ষার্থীদের সুযোগ করে দেওয়া, যাতে তারা তাদের সহপাঠীদের সঙ্গে শিক্ষামূলক আলোচনা করতে পারে। বিভিন্ন গ্রুপ ওয়ার্ক, গ্রুপ প্রেজেন্টেশন, গ্রুপ প্রজেক্ট দেওয়া যেতে পারে। অর্থাৎ যত সে মিথস্ক্রিয়া করবে অন্য ব্যক্তিদের সঙ্গে, তত কিন্তু সে জ্ঞান নির্মাণ করতে তার সুবিধা হবে। 4, শিক্ষার্থীরা যেহেতু ভাষার মাধ্যমে জ্ঞান অর্জন করে এবং প্রজ্ঞামূলক বিকাশ ঘটায়, তাই তাদের বিভিন্ন গল্প ও আলোচনার মাধ্যমে ভাষার বিকাশ ঘটানো উচিত। ভাষা এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটি ভূমিকা পালন করে ভাইগটস্কির থিওরিতে, কারণ ভাষার মাধ্যমে কিন্তু ব্যক্তির মানসিক বিকাশ বা প্রজ্ঞামূলক বিকাশ কিন্তু ঘটে থাকে। ভাষার মাধ্যমে কিন্তু ব্যক্তি বিভিন্ন সমস্যা সমাধান করে থাকে। ভাষার মাধ্যমে কিন্তু জ্ঞানের নির্মাণ সে করে থাকে। তাই ভাষা হলো একটি গুরুত্বপূর্ণ অংশ এই থিওরির। তাই ভাষার দক্ষতার বা ভাষা জ্ঞান অর্জন করাটা শিক্ষাক্ষেত্রে বাঞ্ছনীয়। 5 নম্বর, শিক্ষার্থী যেহেতু তার সাংস্কৃতিক পটভূমিতেই শেখে, তাই তার পাঠ্য বিষয় বা পাঠ্যপুস্তককে এমন বিষয়গুলি রাখা উচিত যেগুলি শিক্ষার্থীর সংস্কৃতির সঙ্গে জড়িত। আমরা এক্ষুনি কালচারাল টুলের কথা বলছিলাম। অর্থাৎ শিশুর যে শিক্ষামূলক বিষয়বস্তু সেগুলো যেন তার কালচারের সঙ্গে যেন রিলেটেড থাকে। 6 নম্বর, একটি ক্লাসরুমে বিভিন্ন কালচারাল ব্যাকগ্রাউন্ড থাকে। একটি ক্লাসরুমে বিভিন্ন কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে শিক্ষার্থীরা আসে। তাই শিক্ষকের জন্য এটা খুবই প্রয়োজনীয় যে তিনি একটি ইনক্লুসিভ এনভায়রনমেন্ট তৈরি করেন, যেখানে সমস্ত সংস্কৃতিকেই সমানভাবে গুরুত্ব দেওয়া এবং সম্মান করা হয়। 7 নম্বর, শিক্ষার্থীরা যেন নিজেদের শিখন নিজেরাই পরিচালনা করতে পারে, সেজন্য তাদেরকে উৎসাহ দিতে হবে সর্বদা। তারা যেন শেখার পাশাপাশি কিভাবে শিখতে হয় সেই কৌশলগুলোও তারা যেন জানতে পারে, অর্থাৎ লার্নিং হাউ টু লার্ন, এটাও তারা যেন শিখতে পারে। 8 নম্বর, শিখনের বিষয়বস্তু এবং প্রণালী যেন অর্থপূর্ণ হয়। মিনিংফুল কিছু কন্টেন্ট তাদের সামনে তুলে ধরতে হবে। 9 নম্বর, নিজেদের কাজ শিক্ষার্থীরা যেন নিজেরা মূল্যায়ন করার সুযোগ পায়। 10 নম্বর, শিক্ষা প্রক্রিয়ায় অনুসন্ধান ভিত্তিক এবং সমস্যা সমাধানের পদ্ধতি গ্রহণ করা।
এতক্ষণ আমরা ভাইগটস্কির বিভিন্ন শিখন তত্ত্বের বিভিন্ন বিষয়গুলি আমরা আলোচনা করলাম। সেখানে আমরা দেখলাম যে সামাজিক মিথস্ক্রিয়া বা সোশ্যাল ইন্টারাকশন কতটা ইম্পর্ট্যান্ট, এবং সেখানে এমকেও জোন অফ এবং সেখানে মোর নলেজেবল আদার্সের ভূমিকা কী, এবং কিভাবে মোর নলেজেবল আদার্সের সঙ্গে কনস্ট্রাকশন করা হয় নলেজ, এবং জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কী সেটাও আমরা দেখে নিলাম, এবং বিভিন্ন কালচারাল টুল সেগুলো আমরা দেখলাম, আলোচনা করলাম, যেগুলোর মাধ্যমে একজন শিক্ষার্থী সেই জ্ঞানের নির্মাণ করতে পারে। এবং অবশেষে আমরা দেখে নিলাম প্রাইভেট স্পিচ, যেটা একজন শিক্ষার্থীর শিখনকে নিয়ন্ত্রিত করতে সাহায্য করে। এরপরে আমরা যেই তত্ত্বটি দেখে নেব সেটি হলো ব্রুনারের ডিসকভারি লার্নিং বা আবিষ্কারমূলক শিখন। আবিষ্কারমূলক শিখন বা ডিসকভারি লার্নিং মানে হলো এটি এমন একটি শিখনের তত্ত্ব যা অনুসন্ধান ভিত্তিক এবং কনস্ট্রাকটিভিস্ট তত্ত্বে আদর্শায়িত। এর প্রধান উদ্দেশ্যই হলো শিক্ষার্থীদের সামনে বিভিন্ন সমস্যা উপস্থাপন করা, যাতে তারা তাদের পূর্ব জ্ঞান ও বর্তমান জ্ঞানের আধারে সেই সমস্যাটি সমাধান করতে পারে। এক্ষেত্রে তারা যেন পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ পায়, বিভিন্ন বস্তু নিয়ে নাড়াচাড়া করার সুযোগ পায়, বিভিন্ন প্রশ্ন করার সুযোগ পায় এবং বিতর্কমূলক বিষয় নিয়ে আলোচনা করতে পারে। অর্থাৎ এখানে একটা বিষয়, সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, সেটি হলো ডিসকভারি লার্নিং। ডিসকভারি মানে আবিষ্কার করা, অর্থাৎ শিশুর শিখন আবিষ্কার করার মাধ্যমেই কিন্তু ঘটে থাকে। শিক্ষার্থী সক্রিয়ভাবে শেখে এবং তারা নিজেদের জ্ঞান নিজেরাই নির্মাণ করে। কোডিংয়ের মাধ্যমে শিশু সমগোত্রীয় তথ্যগুলিকে পরিবেশ থেকে সংগ্রহ করে এবং বিভিন্ন সাইকোলজিক্যাল স্ট্রাকচারে সাজিয়ে রাখে। তাই তার মতে আবিষ্কারের পদ্ধতিই হলো সেরা পদ্ধতি, যার মাধ্যমে শিক্ষার্থী তার প্রজ্ঞামূলক বিকাশ ঘটাতে পারবে বা কোনো সমস্যার সমাধান করতে পারবে। এরপরে তিনি দু রকম ডিসকভারি লার্নিংয়ের কথা তিনি বলেছিলেন। একটি হলো ওপেন ডিসকভারি লার্নিং বা মুক্ত আবিষ্কারমূলক শিখন, এবং আরেকটি হলো গাইডেড ডিসকভারি লার্নিং বা নিয়ন্ত্রিত আবিষ্কারমূলক শিখন। ওপেন ডিসকভারি লার্নিং মানে হলো শিক্ষক পুরোপুরিভাবে শিক্ষার্থীদের একটি মুক্ত পরিবেশ দেবেন, যেখানে শিক্ষার্থীরা তাদের ইচ্ছা অনুযায়ী অনুসন্ধানমূলক কৌশল ব্যবহার করে আবিষ্কারের মাধ্যমে শিখন ফলাতে পারবে। উদাহরণ, কিভাবে একটি ছোট্ট দানা থেকে গাছ তৈরি হয়, শিক্ষার্থীরা তাদের নিজেদের মতন করে এর অনুসন্ধান করুক। গাইডেড ডিসকভারি লার্নিং মানে হলো শিক্ষক শিক্ষার্থীদের অনুসন্ধানের বিভিন্ন পদ্ধতি পরিচালিত করবেন, অর্থাৎ সমস্যা কিভাবে সমাধান করা যায়, শিক্ষার্থীরা তার সাহায্য শিক্ষকের কাছ থেকে পাবে। নিয়ন্ত্রিত আবিষ্কারমূলক শিখন এর একটি উদাহরণ হতে পারে শিক্ষার্থীদের বীজ নিয়ে আসতে বলা, কিভাবে আলো, বাতাস ও মাটির সংস্পর্শে একটি বীজ থেকে অঙ্কুর বার হয় সেই সংক্রান্ত বিভিন্ন তথ্য দেওয়া বা বিভিন্ন ভিডিও দেখানো। এরপরে ব্রুনার যেটা বলছেন যে 3টি পদ্ধতির মাধ্যমে শিশু জ্ঞানের প্রতিস্থাপন করতে পারে, অর্থাৎ 3ভাবে শিশু বিভিন্ন অভিজ্ঞতাগুলিকে সংরক্ষণ করতে পারে এবং 3 রকমভাবে সে তার জ্ঞান প্রকাশ বা নির্মাণ করতে পারে। অনেকের মতে এই 3টি স্তরই হলো ব্রুনারের মতে প্রজ্ঞামূলক বিকাশের স্তর। অর্থাৎ যখন আমরা কোনো বিষয়বস্তুকে জানি বা শিখি, তখন আমরা 3ভাবে সেই জ্ঞানকে আমাদের স্মৃতিতে প্রতিস্থাপন করতে পারি। সেই 3 প্রকারের পদ্ধতি হলো এনঅ্যাক্টিভ রিপ্রেজেন্টেশন অফ নলেজ, যেটি অ্যাকশন বেসড, তারপরে আইকনিক রিপ্রেজেন্টেশন অফ নলেজ, যেটি একেবারে ইমেজ বেসড, এবং 3 নম্বর হলো
সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ নলেজ, যেটি ল্যাঙ্গুয়েজ বেসড। প্রথমটি আমরা দেখে নিই যে এনঅ্যাক্টিভ রিপ্রেজেন্টেশন অফ নলেজ বা অ্যাকশন বেসড। এই স্তরে শিশুর চিন্তাভাবনা পুরোপুরি নির্ভর করে শারীরিক ক্রিয়াকলাপের উপরে। অর্থাৎ এই স্তরে শিশুকে বলে কিছু শেখানো যায় না, বিভিন্ন শারীরিক কার্যকলাপের মাধ্যমে তাকে শেখাতে হয়। এই স্তরে যখন বাহ্যিক অভিজ্ঞতা আমাদের স্মৃতিতে সংরক্ষিত হয়, তখন সেটি হয় বিভিন্ন শারীরিক আচরণের মাধ্যমে। কিছু কিছু জ্ঞান আছে যেগুলি আমরা অন্যান্য মাধ্যমের থেকে আমাদের শারীরিক আচরণের মাধ্যমে প্রতিস্থাপন বা রিপ্রেজেন্ট করি। উদাহরণ, সেলাই করা, বাইক চালানো, নাচ শেখা ইত্যাদি। যদি কাউকে সাইকেল চালানো শিখতে হয়, তাহলে সে কি করবে? সে কি লাইব্রেরিতে গিয়ে বই খুঁজবে যে কিভাবে সাইকেল চালানো হয়? সে কি কথোপকথন করবে কারোর সঙ্গে যে কিভাবে সাইকেল চালানো হয়? হ্যাঁ, কিছুটা পরিমাণ হয়তো করতে পারে, কিন্তু পড়াশোনার থেকে সেই যেটা করবে সেটা হলো যে সাইকেল নিয়ে সত্যি সত্যি সাইকেল চালানো প্র্যাকটিস করা। বা কেউ হয়তো সাইকেল চালানো জানে, তাকে যদি সেলাই করা, এটাও ঠিক একই রকম। আমাদের কর্মের মাধ্যমে আমরা এই সেলাই করার ক্ষমতাকে আমাদের স্মৃতিতে প্রতিস্থাপন করে থাকি। নাচ শেখা, এখানেও কিন্তু সেই আমাদের অ্যাকশন বেসড। এখানে নাচের ক্লাসে সেখানে কি থিওরি ক্লাস বেশি হয় নাকি প্র্যাকটিক্যাল বেশি হয়? প্র্যাকটিক্যাল বেশি হয়, কারণ এখানে অ্যাকশানের উপর ভিত্তি করে কিন্তু আমরা নাচ শেখার যে জ্ঞান সেটাকে আমরা আমাদের স্মৃতিতে প্রতিস্থাপন করে থাকি। এরপরে আইকনিক রিপ্রেজেন্টেশন অফ নলেজ বা ইমেজ বেসড। জ্ঞানকে শুধু যে আমরা আচরণের মাধ্যমে প্রকাশ করতে পারি তা শুধু নয়, আমরা আইকন বা চিত্রের মাধ্যমে কিন্তু প্রকাশ করতে পারি। পাঠ্যপুস্তকে বিশেষ করে বাচ্চাদের পাঠ্যপুস্তকে অনেক ছবি ব্যবহার করা হয়, কারণ শিশুরা এই স্তরে যখন বাইরের অভিজ্ঞতা নিজের স্মৃতিতে প্রতিস্থাপন করে, সেটি তারা চিত্রের মাধ্যমে করে থাকে। অর্থাৎ মনের মধ্যে একটা ছবি এঁকে নেওয়া। হয়তো কোনো নতুন কিছু একটা শিখলাম, সেটার সম্পর্কে একটা ছবি এঁকে নিলাম আমি মনের মধ্যে। এটাকে এইভাবেই আমরা সেই ছবিটাকে আমাদের স্মৃতিতে প্রতিস্থাপন করি। শিশুরা এই স্তরে কল্পনা করতে খুব ভালোবাসে। যেটা শোনে বা পড়ে সেটাকে মনের মধ্যে একটি ছবি এঁকে সঞ্চয় করে রাখে। এই বয়সে বাচ্চারা ছবি আঁকতেও ভালোবাসে। কোনো ছবি দেখলে বা মনে করলে আমাদের গোটা গল্পটি বা কবিতাটি মনে পড়ে যায়। আমরা বড়রাও আমাদের জ্ঞান সংরক্ষণ ও প্রকাশের জন্য বিভিন্ন ছবি বা ডায়াগ্রাম ব্যবহার করে থাকি। আমরা যখন বই পড়ি বা কোনো লিখি, কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো রিসার্চ পেপার যত লিখি আমরা, তখন কিন্তু আমরা অনেকেই বিভিন্ন ছবি ডায়াগ্রাম আমরা ব্যবহার করে থাকি এবং সেই ডায়াগ্রাম মনে পড়লেই আমরা পুরো লেখাটা লিখতে পারি। আমরা যেমন মাসলোর হায়ারার্কি অফ নিড, এই চিত্রটা দেখলেই আমরা মাসলোর থিওরিটা সম্পর্কে কিন্তু জানতে পারি বা মাসলোর থিওরিটা আমাদের মনে পড়ে যায় এবং আমরা চাইলে মাসলোর থিওরিটা লিখতে পারি পরীক্ষায়। তো একটা চিত্রকে সামনে রেখে বাকি জ্ঞানটাকে আমি পুরোপুরি লিখতে পারছি। একটা চিত্রকে আমার স্মৃতিতে প্রতিস্থাপন করে আমি আমার জ্ঞান রিপ্রেজেন্ট করছি বা আমার জ্ঞান নির্মাণ করছি। এইরকম ধরনের বিষয়কে আমরা আইকনিক রিপ্রেজেন্টেশন অফ নলেজ বলে থাকি। এরপরে সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ নলেজ, যেটি কিনা ল্যাঙ্গুয়েজ বেসড। এই স্তরে শিশুর বাহ্যিক অভিজ্ঞতা তার স্মৃতিতে প্রতিস্থাপিত হয় বিভিন্ন সংকেতের মাধ্যমে, যেমন ভাষা, সংখ্যা, বিভিন্ন চিহ্ন বা মিউজিক্যাল নোট ইত্যাদির মাধ্যমে। শুধু যে মাত্র সংকেতের মাধ্যমে জ্ঞান প্রতিস্থাপিত হয় এই স্তরে তা নয়,
এই স্তরে জ্ঞানের প্রকাশ বা জ্ঞানের নির্মাণ সংকেতের মাধ্যমেও কিন্তু হয়ে থাকে। বিভিন্ন অক্ষর ও সংখ্যা ব্যবহার করে সে জটিল থেকে জটিলতর সমস্যা সমাধান করে বা কঠিন বিষয় সম্পর্কে ধারণা অর্জন করে। বিভিন্ন গবেষণার ফলে যে নতুন নতুন জ্ঞান আমরা প্রকাশ করি, সেটাও কিন্তু আমরা ভাষার জন্যই কিন্তু সম্ভব হয়ে থাকে। ব্রুনার তার তত্ত্বে ভাষার উপর কিন্তু ভীষণ গুরুত্ব দিয়েছিলেন। তার মতে বিমূর্ত চিন্তনে মূর্ত উপায় হলো ভাষা। ভাষার মাধ্যমে আমরা বিভিন্ন বিমূর্ত বিষয় সম্পর্কে চিন্তাভাবনা করতে পারি বা সেই বিমূর্ত চিন্তাভাবনাকে প্রকাশ করতে পারি। শুধু বিমূর্ত চিন্তা নয়, কোনো কঠিন বা জটিল ধারণা অর্জন করার ক্ষেত্রেও কোনো শিক্ষার্থী যদি অসুবিধা অনুভব করে, সেক্ষেত্রেও সঠিক ভাষা ব্যবহার করে শিক্ষার্থীর ওই সমস্যাগুলিকে সমাধান করা যায়। কোনো বিষয় একজন শিক্ষার্থী ধরো বুঝতে পারছে না, একজন শিক্ষক যদি সহজ ভাষায় সহজভাবে যদি ব্যাখ্যা করে থাকেন, তখন কিন্তু ওই শিক্ষার্থী বিষয়টি বুঝতে পারে। শিক্ষার্থী হিসাবে আমাদের দৈনন্দিন জীবনেও হয়তো এরকম ধরনের অভিজ্ঞতা হয়েছে যে ক্লাসরুমে কোনো বিষয় হয়তো আমরা বুঝতে পারছি না, অসুবিধা হচ্ছে, কিন্তু যখন বন্ধুদের সঙ্গে ওই বিষয়টা নিয়ে আলোচনা করছি, তখন বিষয়টা কিন্তু সহজ লাগছে। কোনো বিষয়ই খুব জটিল বা কঠিন নয় যদি সেটা সহজ ভাষায় সহজভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয়। এই কারণেই তিনি বলছেন যে একটি ছোট্ট শিশুকেও সবথেকে কঠিন ও বিমূর্ত বিষয়গুলি শেখানো যেতে পারে যদি সঠিকভাবে ভাষার ব্যবহার করা হয়। ভাষা আমাদের বৌদ্ধিক জটিলতাকে সরল করে তোলে যদি আমরা ভাষাকে সঠিকভাবে ব্যবহার করি। তাই একজন শিক্ষকের উচিত কঠিন বিষয়বস্তুগুলিকে যতটা সম্ভব সহজ সরল ভাষায় এবং সহজভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা, যাতে তারা এই কঠিন বিষয়গুলিকে সহজভাবে শিখতে পারে। স্ক্যাফোল্ডিং। ভাইগটস্কির মতো ব্রুনারও বিশ্বাস করতেন যে স্ক্যাফোল্ডিং শিশুর শিখনে অনেক সাহায্য করে। স্ক্যাফোল্ডিং মানে হলো শিক্ষার্থীর থেকে বেশি অভিজ্ঞতা সম্পন্ন কোনো একজন ব্যক্তি যখন শিক্ষার্থীকে তার লক্ষ্য পূরণে সাহায্য করছে। এখানে সাহায্য করা মানে হলো শিক্ষার্থীর কাজটা সহজ করে তোলা, লক্ষ্য পূরণে উৎসাহ বা প্রেরণা দেওয়া, শিক্ষার্থীর ত্রুটিগুলিকে উল্লেখ করা, কাজটির গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে দৃষ্টিগোচর করা, কোনো মডেল উপস্থাপন করা যাকে অনুসরণ করে শিক্ষার্থী তার কাজটি করতে পারবে বা তার লক্ষ্যকে পূরণ করতে পারবে ইত্যাদি। এছাড়াও ব্রুনার স্পাইরাল কারিকুলাম বলে একটি কনসেপ্ট দিয়েছিলেন, যে মূল বিষয়বস্তুগুলি প্রাথমিক স্তরে শেখানো এবং একই বিষয়বস্তুগুলি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চশিক্ষায় আরও গভীরভাবে আলোচনা করা। যেমন ক্লাস 12-এ শিক্ষাবিজ্ঞানের অনেক বিষয়গুলো রয়েছে যেগুলো আমরা কলেজে পড়ি, আবার ইউনিভার্সিটিতেও আমরা পড়ি, কিন্তু আরও গভীরভাবে আমরা পড়ি। এই একই জিনিস কিন্তু রিপিট হচ্ছে, কিন্তু এর গভীরতা একটু বাড়ছে। এই বিষয়কেই আমরা বলে থাকি স্পাইরাল কারিকুলাম। ব্রুনারের তত্ত্বের শিক্ষাগত তাৎপর্যগুলি হলো, প্রথমত আবিষ্কারের মাধ্যমে শিখন। শিশুকে সুযোগ দিতে হবে যে তারা যেন আবিষ্কার করুক, আবিষ্কারের মাধ্যমে তারা যেন শিখুক। সহজ ভাষা ব্যবহারের মাধ্যমে শেখানো। আমরা দেখলাম ব্রুনার ভাষাকে কতটা গুরুত্ব দিয়েছিলেন এবং সহজ ভাষা ব্যবহার করে ছেলেমেয়েদেরকে শেখানো। সমস্যা সমাধানের মাধ্যমে শেখাতে হবে যাতে তারা ডিসকভার করতে পারে। ভাষা, চিত্র এবং অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে শিখন, যাতে এই তিনটে স্টেজ, এনাক্টিভ, আইকনিক এবং সিম্বলিক, এই তিনটে বিষয়কেই যেন কভার করা যেতে পারে। নেক্সট পাঠ্যক্রম রচনায় স্পাইরাল কারিকুলাম নীতি প্রয়োগ করতে হবে।
শিক্ষাক্ষেত্রে সাংস্কৃতিক প্রসঙ্গ বা কালচারাল কনটেক্সট ব্যবহার করতে হবে এবং গতানুগতিক পরীক্ষা ব্যবস্থার বদলে তাকে আবিষ্কারের মাধ্যমে বা এক্সপেরিমেন্টের মাধ্যমে বা প্রজেক্টের মাধ্যমে পরীক্ষা নিতে হবে। তো এই কয়েকটা বিষয় আমরা দেখে নিলাম যে ব্রুনার তিনি যেটা বলছেন। অতএব এই আলোচনা থেকে আমরা দেখে নিলাম যে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ অফ লার্নিং মানেটা কি, এর বিভিন্ন থিওরিগুলো কি কি আছে, যে শিশু সক্রিয়ভাবে তার জ্ঞান নির্মাণ করে। পিয়াজে তিনি একভাবে বলেছেন, তিনি একভাবে ব্যাখ্যা করেছেন যে মানুষ তার জ্ঞান কিভাবে নির্মাণ করে। আবার ভাইগটস্কি তিনি আলাদাভাবে ব্যাখ্যা দিয়েছেন যে মানুষ তার জ্ঞান কিভাবে নির্মাণ করে। এবং ব্রুনার তিনি আলাদাভাবে ব্যাখ্যা দিয়েছেন যে শিক্ষার্থী কিভাবে জ্ঞানের নির্মাণ করে এবং লার্নিং মানে যে ডিসকভারি, সেই বিষয়টা তিনি তুলে ধরেছেন। আশা করি আজকের এই লেকচারটি সবাই বুঝতে পেরেছেন এবং আপনারা উপকৃত হবেন। আশা করি এই লেকচারটি সবাই বুঝতে পেরেছেন এবং এর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। আশা করি এই ভিডিও লেকচারটি সবার ভালো লেগেছে এবং এর দ্বারা সবাই উপকৃত হবে। এই প্রজেক্টে অংশগ্রহণ করে আমি খুবই গর্বিত এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য IITE কে অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।